দুপুরে মৃদুল লিখনের খোঁজে গেওয়াপাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝে শুটিং চলছে। একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে, মাথায় গামছা বাঁধা, পরনে লুঙ্গি শার্ট। সব বেশভূষাতেই তাকে সুন্দর লাগে, আকর্ষণীয়। দূরের পথে বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে, যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই। লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয়। মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে। লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায়, মৃদুলও হাত নাড়ালো। শুটিং শেষ হতেই লিখন আসে। মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল হয়ে ওঠে। সে মৃদুলের সাথে করমর্দন করে বলল, দুঃখিত, তোমাকে অপেক্ষা করতে হলো। আমার ভালোই লাগতেছিল। একজন দুটো চেয়ার নিয়ে আসে। লিখন বলল, বসো। দুজন বসলো। মৃদুল বলল, ও বাড়িতে যাচ্ছি, তুমি যাবা তো? যাব, তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকবো, বাড়ির ভেতরে বা কাছে যাব না। এটা ভালো দেখাবে না। খারাপ দেখাইবো কেন? আর বলো না, একজন মজার ছেলে আজ আমাকে বলেছে আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময়। কার জন্য যাই? পদ্মজার জন্য নাকি? আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি? এমন অদ্ভুত কথা, কিন্তু গিয়েছি মাত্র 2 দিন। একজনের মুখ থেকে আরেকজনের মুখে এভাবে ছড়িয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে, সম্মানহানি হবে। মানুষ মিথ্যা কইলেই হইব? তোমাকে আমি আগেও বলেছি, পদ্মজা একবার অসম্মানিত হয়েছে, এজন্য আমার খুব ভয় করে। আমার এই একটাই ভয়, মিথ্যে হোক অথবা সত্য, পদ্মজা দুর্নামি হোক, সেটা চাই না। তাহলে জাউনের কি দরকার? লিখন হাসলো, হেসে বলল, রাগ করো না মৃদুল, 6 বছর আগ থেকেই আমার নামে সাথে পদ্মজার নাম জড়িয়ে একটু কানাঘুষা আছে। এখন যদি বারবার ওই বাড়িতে যাই, মানুষ অনেক কথা বলবে। বুঝছি ভাই, রাগ করি নাই। তাহলে চলো, আমি কাপড় পাল্টে নিই, তারপর যাব। দুজন চলে আসে হাওলাদার বাড়িতে। লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে। দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল। মৃদুল দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে বলল, শালার পোটলা, এখন ঢুকতে দিলি কেন? বড় চাচাই কইছে। মৃদুল আলোক ঘরের বারান্দায় দেখলো মজিদকে। সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলোক ঘরে চলে আসে। মজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন। এই মানুষটা মৃদুলের খুব পছন্দের। এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি, দেখলেই ভক্তি চলে আসে। অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই। সব সময় বাইরে থাকেন, হুটহাট বাড়িতে পাওয়া যায়। মৃদুল মজিদের সামনে এসে দাঁড়ালো, সালাম দিল। আসসালামু আলাইকুম মামা। মজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। মৃদুল নাকি? জি মামা। তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছো? রাতে দেখলাম না। মৃদুল মাথা নত করে বলল, আলম ভাইয়ের বাড়িতে। জাকিরের আব্বা। তুমি আমার বাড়ি রেখে অন্যর বাড়িতে গিয়ে থাকছো, এটা ঠিক না মৃদুল। আমি অসন্তুষ্ট হয়েছি। কেউ অপমান করলে কি করতাম? শুনছি আমি। এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি? তুমি এখানেই থাকবে। আজ চইলা যাবো বাড়িতে। এই তো তোমার রাগের কথা, রাগের সিদ্ধান্ত। আর কয়টা দিন থেকে যাও। ফুপার কথা রাখো। তোমার আব্বা শুনলে কি বলবেন? আব্বারে কইতাম না, যা বলছি শোনো। আচ্ছা মামা, যাও ঘরে যাও। দুপুরে খেয়েছো? না খেলে খেয়ে নাও, যাইতেছি। আচ্ছা মামা, আমির ভাই কই? আমির তো ঢাকা গেছে। কয়দিন ধরে? গতকাল বিকেলেই গেল। পদ্মজা ভাবিরে নিয়ে গেছে? দুজনেই গিয়েছে। চলে আসবে 2-3 দিনের মধ্যে। আচ্ছা মামা, গত কয়েকদিন আমির ভাই কই আসিল? ঢাকা ছিল, তারপর এসে পদ্মজাকেও নিয়ে গেছে। পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধ হয়। এত কি আর আমাদের বলে? তুমি এত ভেবো না, যাও খেতে যাও। মৃদুল মজিদের কথা বিশ্বাস করে নিল। অবিশ্বাসের প্রশ্নই আসে না। মৃদুল ভাবল, তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল, তাই পদ্মজা ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এজন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমির ভাই পদ্মজা ভাবির জন্য কেমন পাগল সবাই জানে, তাই এই পাগলামি মানা যায়। তারপর কোনো জরুরি কাজে পদ্মজা ভাবিকেও নিয়ে যাওয়া হয়। মজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে, পরীক্ষা বা অন্য কিছু। মৃদুল মনে মনে খুশি হয়। সে মজিদকে বলল, মামা আমি আইতেছি। তারপর বেরিয়ে আসলো। লিখনকে সব বলল, তার ভাবনাও জানালো। লিখনও মেনে নিল। মৃদুল চলে যেতেই মাজিদ হাওলাদার হাফ ছেড়ে বাঁচলেন। আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল, আর কি কথা হয়েছিল তাও জেনেছেন। তাই গুছিয়ে ব্যাপারটাকে সামলাতে পেরেছেন। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মজা। তাকে স্বাগতম দরজা দিয়ে A1 নামে একটা ঘরে রাখা হয়েছে। দুপুর অবধি সে ঘরে বন্দি ছিল, হাত পা বাঁধা ছিল না। তারপর যখন কতগুলো মেয়ের বুকফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তুলে, বাতাস ভারী হয়ে ওঠে, তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে। ফলস্বরূপ তার হাত পা বেঁধে রেখে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে। রাফেদ নিয়ে এসেছে। গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মিলেনি। মানুষটা এখানেই আছে, সে কণ্ঠ শুনেছিল, শুধু তার কাছে আসেনি। আমির পাতাল ঘরের দরজার সামনে এসে বসে আছে। এক পাশে ধরক্ত লেখা দরজা, অন্য পাশে স্বাগতম দরজা। ধরক্তের ভেতরে 4টি ঘর, স্বাগতমের ভেতরে 5টি ঘর। এই নিয়েই পাতাল ঘর। সে হাতের উপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে। কপালের রগগুলো দপদপ করছে।
সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হলো। রিদওয়ান খলিলের এখানে আসার কথা ছিল। সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে। তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না, নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয়। রিদওয়ানের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো নয়। এতে আমিরের যায় আসে না, বেঁচে আছে তো তাকে হাসপাতালে আর থাকতে দিবে না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে। তখন ফট করে পাতাল দরজা খুলে যায়। প্রবেশ করে মজিদ, খলিল আর রিদওয়ান। রিদওয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ, চোখ নিভু নিভু। খলিলের হাতে বিভিন্ন ওষুধপত্র, স্যালাইন। মজিদ প্রবেশ করেই বললেন, তোর বউ কোথায়? আমির উত্তর দিল না, সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। খলিল বললেন, এই শরীর কলজাটা বেশি বড়, এইখানে আয়া পড়ছে। আমি কইতাছি ভাই, এই শরীরে সময় থাকতে সরাইয়া না দিলে এই সেরি একদিন আমরারে সরাইয়া দিব। বাবলুর মতো জাতখুনিরে মাইরা ফেলছে, আর আমারের পারবো না। আমির কারো কথার কোনো রকম কথা না বলে রিদওয়ানের শার্টের কলার চেপে ধরল। কিরমির করে চাপা স্বরে বলল, পদ্মজার গলায় দাগ হলো কি করে? রিদওয়ানের অবস্থা শোচনীয়। তাকে আরও কয়েকটা ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত। আমির এভাবে চেপে ধরাতে তার জান বেরিয়ে আসছে। মজিদ আমিরকে টেনে সরিয়ে আনে, বলে, মারিস না, মরে যাবে। আমির তার ভয়ঙ্কর চোখ দুটি রিদওয়ানের বুকের উপর রেখে বলল, কুত্তার বাচ্চারে আমি জবাই দেব। আমির, আব্বা, এখন বউয়ের প্রতি মায়া দেখানোর সময় না, মাত্র 8 দিন বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। 21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে। মজিদের কথা আমিরের উপর কাজ করে। সে খলিলকে বলে, এটু ঘরে রিদওয়ানকে রাখতে। খলিল রিদওয়ানকে নিয়ে যায়। মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বলল, আমরা কিন্তু এখন বিপদের উপরে আছি, কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না। বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্ট গড়ে তোলা সাম্রাজ্য জলে যাবে। তোর হাতে সব দিয়েছি, কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা, সে সব কিছু পারে, থাবা দিয়ে ধ্বংস করে দিতে পারে। অর্থের উপরে কিছু নেই, অর্থ দিয়ে সব কেনা যায়। মজিদের কথাগুলো আমিরের উপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে। মুহূর্তের মধ্যেই তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে। পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু এমন তো হওয়া যাবে না, কিছুতেই না। নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো, তারপর মজিদকে নিয়ে ধর রক্তে প্রবেশ করলো। ধর রক্তের B1 ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায়। নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে, মাঝে মাঝে এক দুটো নড়ছে, গোঙাচ্ছে, যা তাদের জন্য চক্ষু শীতল দৃশ্য। আরবি দেশে জানালো, 2টো মেয়ে মারা গেছে। আমির ব্রুকুটি করে জানতে চাইলো, কোন 2টি মেয়ে? আরবিত লাঠি দিয়ে ঠেলে 2টি নিস্তেজ দেহ দেখালো। আমির বলল, 2টাকে আলাদা করো, আর একটা বস্তা আর ছুরি রামদা নিয়ে আসো। চাচারে বলবা আসতে। আরবিত চলে গেল। মজিদ বললেন, আজ ট্রলার লাগবে। লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে। আর মন্ডুরে বলে দিও বড় নদীতে ফেলতে, মাদানিতে যেন না ফেলে। শফিক বলেছে কয়দিন পর পর একই নদীতে লাশ পাওয়া যায়, সন্দেহজনক। ওদের থানায় তদন্ত চলছে। মজিদ মহা বিরক্তি নিয়ে বললেন, মন্ডুরে মন্ডা চায় জুতা দিয়া পিটাই, বারবার বলার পরও একই ভুল করে। কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে। প্লেট বিছানার একপাশে রেখে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে রাফেদ কিছু বুঝে ওঠার পূর্বে রাফেদকে জোরে ধাক্কা মারল পদ্মজা। রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। 200 বছরের পুরনো পাতাল ঘরের দেয়ালে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে উঠে। ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায়। পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না, আমির আক্রমণ করতে নিষেধ করেছে। তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে, এক ছুটে প্রবেশ করে। রাফেদকে আক্রমণ করে এক ছুটে প্রবেশ করে ধরক্তে। আমিরের সাথে তার কথা আছে, সে কি চায় জানতে চায়। এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না। B1 ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা। গতকাল দেখেনি দরজায় B1 লেখাটি, আজ দেখেছে। তার বুক কাঁপছে দুরু দুরু। মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে গোঙানির শব্দ। পদ্মজার লোমকূপ দাঁড়িয়ে পড়ে। সে দরজা ঠেলে উকি দেয়। গতকাল দৃশ্যের চেয়ে আজকের দৃশ্য বেশি ভয়ঙ্কর। মেঝেতে রক্তের বন্যা, প্রতিটি মেয়ে অচেতন পড়ে আছে। তারা চিৎকার করছে না, যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে। তারা মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলোকে স্পর্শকাতর স্থানে পাশবিক উল্লাসে আঘাত করছে। তার চেয়ে কিছুটা দূরে দামি একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে। পাশেই খলিল হাওলাদার বসে আছেন। একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ দেহ শনাক্ত করতে না পারে। সামনে রয়েছে রামদা 3টে। বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে। পদ্মজার বেলাও তা হয়। বমি গলায় এসে আটকে যায়, শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায়। সঙ্গে সঙ্গে পদ্মজার চোয়াল শক্ত হয়ে আসে। সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে।
মজিদ হাওলাদার উবু হয়ে পড়ে যান, নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায়, পদ্মজা চুলের মুঠি টেনে ধরে। সেকেন্ড খানিক পার হতে পারেনি তার আগে আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে পদ্মজাকে। আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মজা ছ্যাত করে উঠল। এই ঘৃণা মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না। আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল। আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিস হিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে দিব, একদম একদম মেরে দিব। পদ্মজার গলা কাঁপছে, শরীর কাঁপছে, চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে। এক পাশে মানুষের দেহ টুকরো, সে ভেতরে ভেতরে গুড়িয়ে যাচ্ছে। এই পরিবেশ সে নিতে পারছে না। এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাকিস্তানি সেনারা। এই কথা সে শুনেছে তার মায়ের কাছে। সে যে পাকিস্তানি সেনাদের বাঙালি রূপ দেখছে। পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে। মেয়েগুলো কিভাবে বাঁচানো যায় জানা নেই, কোনো পথ নেই। খলিল পদ্মজার দিকে ছুরি মারার জন্য উদ্যত হয়। তখন আমির হুঙ্কার দিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা। কি জঘন্য আমিরের ভাষা! চোখের দৃষ্টি, হুঙ্কার, পদ্মজার গা রি রি করে ওঠে। সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল, যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন, নয়তো নয়তো আমি আমি আপনাকে মেরে ফেলবো। পদ্মজা ঘামছে, তার কথা এলোমেলো, তার শরীরে অস্থিরতা। একবার এদিক ওদিক তাকাচ্ছে, আরেকবার এদিকে তাকাচ্ছে। দিকদিশা হারিয়ে ফেলছে। কি করবে ভেবে পাচ্ছে না। তার মাথা কাজ করছে না। বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে। আরবিদ দরজার পাশে এসে দাঁড়ায়। রাফেদ তার পেছনের মাথা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে কারো উপস্থিতি টের পেতে পদ্মজা ফিরে তাকালো। সুযোগ পেয়ে আমির পেছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরলো। পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। পদ্মজা কিরমির করতে থাকে। মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ। আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে ধমকে বলল, এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, থামো। পদ্মজা অগ্নি চোখে আমিরের দিকে তাকালো। সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে। নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে। ছটফট করতে থাকে। পদ্মজার গা থেকে শাড়ি পড়ে যায়, ভেসে উঠে শরীরের অনেকাংশ। সম্পর্কে মজিদ খলিল যাই হোক না কেন, আমির জানে তারা কতটা নিকৃষ্ট। তাদের চরিত্র, চাহনি সব নিয়েই তার ধারণা আছে। তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল, শক্ত করে চেপে ধরলো। আচমকা পদ্মজা বমি করতে শুরু করে, যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে। সে চোখ মুখ কুঁচকে ফেলে। পদ্মজার শরীর নেতিয়ে পড়ে। আমির পদ্মজাকে নিয়ে এই ওয়ানে চলে আসে। দুর্বল শরীরে পদ্মজার তেজ কমে না। আমিরও হারার পাত্র নয়। তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে ওঠেনি। এক সময় পদ্মজা থেমে গেল, ডুকরে কেঁদে উঠল। আমির দূরে সরে দাঁড়ায়। এই কি শুরু হয়েছে? তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি। পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন ঘটছে। পদ্মজাকে অন্দর মহলে পাঠানোও সম্ভব না। পদ্মজা যেভাবে রিদওয়ানকে আঘাত করেছে, তাতে তার ভরসা নেই পদ্মজার উপর। যে কোনো মুহূর্তে পদ্মজা হাতের বাইরে চলে যেতে পারে। একমাত্র সে পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে। আর এই মুহূর্তে তার অন্দর মহলে ফেরা যাবে না। 2-3 দিন লাগবে ফিরতে। আমির মনে মনে ভেবে নেয়, বাকি যে কয়টি দিন সে এখানে আছে পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে। কিছুতেই বাঁধন খোলা যাবে না। আমির পদ্মজার দিকে এগোয়। পদ্মজা চিৎকার করে উঠল, খারাপ লোক, ঘেন্না হচ্ছে আমার, ঘেন্না হচ্ছে। পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেলল। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল, বেঁধে ফেললো দড়ি দিয়ে। তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, ভুল করলে এখানে এসে। এত নাক না গলালেও ভালো থাকতে, সুখে থাকতে। পদ্মজা ক্রোধে আক্রোশে ঘরে আছে। হাত পা বেঁধে ফেললেও তো মুখ আছে। পদ্মজা মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথা চড়ে যায়। পদ্মজা, আমাকে ডাকবেন না আপনি, পিচাস একটা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন। তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে। তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন, আমিরের পদ্মজার কাছ থেকে নিয়ে আয়। ওই মাগির ঝি মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নিবে। খলিলের কানে মজিদের কথা গেল না। তিনি রাগে ফুলে আছেন। আমির সব সময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। 2 বাপ বেটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার, কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি। এছাড়া আমিরের এক একটা চামচা তার মতোই জাতখুনি। তবে খলিল দমেও যাননি। একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা। তাছাড়াও মজিদকেও খলিলের পছন্দ নয়। সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়। কাজ করতে হয় আমিরের হয়ে, নিজেরা আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সম্বিত ফিরে পেয়ে বলল, কও ভাই, যা আমিরে গিয়ে বল রায়পুরা যেতে, ওদিকে মেলা হচ্ছে। মেলায় ধরা পড়ে যাবো না?
এখন ঝুঁকি নিতেই হবে, সময় নেই। আর আমির পারবে। খলিল এওয়ানে আসে, আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারে আছে মন্ডু আর শ্রীভব। পদ্মজা পড়ে থাকে ঘরে। তার চোখ বেয়ে জল নেমে আসে, মাথা ঘুরছে খুব। চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে। মন এবং শরীর দুটোর উপর দিয়েই ধকল যাচ্ছে। সে চোখ বন্ধ করে। চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের কবলে যদি পূর্ণা ও প্রেমা পড়ে। পদ্মজা চট করে চোখ খুলে। তার শির দ্বারা বেয়ে শীতল ঠান্ডা স্রোত বেয়ে যায়। চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা। ঘরে প্রবেশ করে রিদওয়ান। তার ঠোঁটে হাসি। পদ্মজার পাশে এসে বসে। পদ্মজার দৃষ্টি ফিরিয়ে নিল। রিদওয়ান হেসে বলল, এই দিনটার অপেক্ষাই করছিলাম অনেক দিন ধরে। পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রিদওয়ান বলল, আমির কি ঠকানোটাই না ঠকাইলো তোমাকে? রিদওয়ান দাঁত বের করে হাসলো। হাসি দেখে মনে হচ্ছে সত্যিই আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে, পদ্মজা জেনে যাক সব। রিদওয়ান বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের, দুনিয়ার সব সুখ নিয়েই ও জন্মেছে। পদ্মজা প্রশ্ন করলো, আপনি কেন চাইতেন? আপনি তো এই দলের তো বাধ্য হয়ে। দেখো, আমি তোমাকে আগে পছন্দ করেছি, সেই হিসেবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল। কিন্তু কে পেয়েছে? আমির, যে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলেও তোমার কি যায় আসে? তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন? গল্প করতে। মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদওয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সে সব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ বোধহয় বেহেস্তেও নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনলো আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো, এই পাতাল ঘরের। রিদওয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সে সব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দ বোধহয় বেহেস্তেও নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনলো আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়ে পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো এই পাতাল ঘরের ইতিহাস। 200 বছর পুরনো এই পাতাল ঘর। আগে মন্দির ছিল, মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল, মূর্তির গায়ে ছিল হীরা পান্না। তখনকার আমলে রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তিও নাই হয়ে যায়, তার খোঁজ কেউ জানে না। তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, মাথা চাড়া দিয়ে উঠে নারী আসক্তি। তারপর থেকে মেয়েদের ধরে এনে ধর্ষণ করে, খুন করা হয়, উঠে প্রতিদিনকার অভ্যাস। আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতাল ঘর তাদের মনের নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তোলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় পতিতাবৃত্তি। লম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসতো পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়। টাকার পাহাড় গড়ে তুলে পাতাল ঘরকে করে তুলে আধুনিক, বানায় আরো কয়েকটি ঘর, চারদিকের নিরাপত্তা শক্ত করে। প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয়, সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এই পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীতি। ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে। সব শুনে পদ্মজার পায়ের তালু থেকে মাথার চুল অবধি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলে এসেছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতাদের সাথে। অথচ এদের রক্তেই শয়তানের বসবাস। এই তবে এই বাড়ির রহস্য। এই জন্যেই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয়? আমিরও কি এই নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি, এমন ভাবনা মানায় না। পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। বার কয়েক ঢোক গিলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল।
সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ারে টেনে বসলো। বলল, আমির সারা বছরই ঢাকা থাকে, শুধু বর্ষাকাল আর শীতকাল গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে, বলে যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইবো তাই দিবে। একটু প্রশংসা করি, আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যেসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য আমির সেদিন হেরে যায়। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না, এটা আমাদের নিয়ম। নিজেদের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতব্বর। আটপাড়ায় কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি, বিশ্বাস করো, তোমাকে আমি যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ায় মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা। গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি বিয়ে দিবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকেই লাগবে। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়, তবে টু শব্দ করলো না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে, তবুও আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার, ভাবো পদ্মজা, একটু ভাবো। রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখ মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি, নিজে পছন্দ করে ফেললো। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পরের দিনই আমি তোমাদের বাড়িতে যাই। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে। ধর রক্তে B3 ঘরে আমি অপেক্ষায় ছিলাম, মাঝরাত অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই, গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে। যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না, তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়, আমাকে তখনই আদেশ দেওয়া হয় সঈদকে খুন করতে হবে। সঈদ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না সঈদ আর বেঁচে থাকুক, আমিরের আদেশ পালন করতেই হয়। কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ও ঘরে তোর বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই সৈয়দকে সরিয়ে দেই। সব কিন্তু তোমাকে পাওয়ার জন্যই। কিন্তু অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়েও কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান থামলো, সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হলো না, সে জানে এই ঘটনা, চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তারপর দিন সালিশে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখে মনে নেই, তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনলো তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির দ্রুতবাজ, চালাক, ও মানুষ চিনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নিষেধ করলো বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো। আমি তো, পদ্মজা মাঝপথে প্রশ্ন করলো, আপনি এই গ্রামের ছেলে, আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ, তারপরও আপনাকে চিনতেন না? ওই যে বললাম না, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চিনে না, নাম জানলে মুখ চিনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারেন না। সবসময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি, এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিক চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়েকে নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রিদওয়ান থামলো। পদ্মজা কিছু বলল না। রিদওয়ান ভ্রু কুঞ্চন করে বলল, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করলো, মনে পড়তেই আবার বলা শুরু করলো। আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নি ও বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয়, সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়, সেই মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তারাও ছিল। আবার মেয়েটি অনেক দূরের,
তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওরের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভেতরে ছিল। সে হাবলুকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘুরাতে। তারপরের কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে প্রশ্ন করলো, আর আর হানিফ মামার ব্যাপারটা? রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এইসব ছোটখাটো ব্যাপার। ওই শালা আমাদের সাথেরই লোক ছিল। তারপর অধিপত্য দেখানো শুরু করে, টাকা চায় অনেক, আমিরের উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়, তার চাহিদা বেড়ে যায়। অনেকদিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দিই। রিদওয়ান হাসলো, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর আব্বা আর আব্দুল, এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই, দুজনেই সব জেনে ফেলা। এদের কথা জেনে তোমার লাভ নেই, দুজনেই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব, প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল্লাহ আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতে যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তারপর দিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি। প্রান্তর বাপ খুন হয়, প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির শিকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এই কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার পাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম, ভেবেছিলাম আমির কিছু বলবে না। কিন্তু কি হলো? সে তো তোমার রূপে একবারে কুপোকাত। তার পরের ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে। এক সময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে, পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেওয়াল ভেঙে পৌঁছাতে পারেনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল। রিদওয়ান পদ্মজার মেজাজ আজ করতে পেরে বলল, এমনকি খুনও করতে গিয়েছিল। পদ্মজা চকিতে তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরে। সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মার কি এক রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল। অনেকদিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কয়দিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করতো। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার, শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ, ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাতে পায়ে বাঁধন খোলা থাকতো, তবে সে রিদওয়ানের এই গা জ্বালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হৈ হৈ করে উঠল, আরে আরো বাকি আছে তো, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধ হয়। আমি রাতে দোতলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়া উচিত। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতরে ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমে এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরে আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমার ঢাকা যাওয়ার পর উনি আরো দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু উনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি, তখন আমির জানালো আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দিই। কিন্তু তিনি আর আসেননি।
কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে, জানি না অত। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও, আবার দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছো, রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাকহারা, তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবার বলতে শুরু করলো, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছো সব কাজকর্ম ফেলে তোমার জন্য শুধু মন রাখতে এসেছে, এটা মিথ্যে। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে, বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটুও দাগ থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এবার সব ওলট পালট হয়ে গেছে। আমিরের উপর চাপ আসতে থাকে। ও টাকাগুলোও খরচ করে ফেলেছে। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশীল। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার উপর খাড়ার ঘা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসলো। তার হাসি যেন থামছে না। পদজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা তো সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতেই পারতেন। সেটা কেন করেননি? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত। রিদওয়ান স্বাভাবিক স্বরেই জানালো, কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না? মেয়েগুলো 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন বীভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে, শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও 1 মাস ওষুধপত্র দিয়ে মেয়েগুলোকে ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পিটাচ্ছে। আজ 2টো মেয়ে মারা গেছে। আগে লাশই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে, আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ। কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়বো না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের ছিল। ও বাবলুকে পাঠায়, হাবলুর ভাই বাবলু। দুজনই বংশগত জাত খুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাই তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারতো না। সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেললে। কি আশ্চর্য! একদম মায়ের রূপ পেয়েছো। পুরাটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলে ছিল। এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনাখুনি কার্যক্রম আমিরকে পাগল করে তুলে, অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে, কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে। যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়া হলেও ছেড়ে দিবে এই গ্রাম। কিন্তু তুমি মুখের উপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই সত্যি তুমি আমিরকে ভালোবাসো? ভালোবাসা কি? পদ্মজার দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা এসব ভালোবাসা টালোবাসার কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না, ওর সব নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে তো ও হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সব শেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না, আর সব মেনে নাও, নয়তো তোমাকেও মরতে হবে। আমির না মারলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না?
চেনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর, তেমন সুন্দরের প্রতিও টান আছে। ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছো, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই, মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবাই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে। তবে জাফর ভাই, আলমগীর এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছু জানেই না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন। মুরগির রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছেলে ছিল বলে মারেনি। রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য, তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করছে। সুযোগ পেয়ে পালিয়েও গেছে। আমির তো ছোট থেকেই তেজি। বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। এসব গল্প করতে ভালো লাগছে না। ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছো? ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল।